আসসালামু আলাইকুম। স্কুল স্টাডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 5 রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দেবে কিংবা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি স্পেশালি খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আজকে যে আমি এই 5টা নিয়ম পড়াবো বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষা এই 5টা রুলস থেকে সবচেয়ে বেশি আসে। তো আর দেরি নয়, চলো শুরু করা যাক। এই মোস্ট ইম্পর্ট্যান্ট 5 রুলের মধ্যে রুল নাম্বার 1, 1 নম্বর রুল হচ্ছে প্রিপোজিশনের রুল। তো প্রিপোজিশনের নিয়মটা কি? প্রিপোজিশনের এক হচ্ছে ইনফিনিটিভ এর পর ভার্বের বেস ফর্ম হয়। ইনফিনিটিভটা কি তোমরা সবাই জানো যে টু এর পর টু থাকলে সেটাকে আমরা কি ইনফিনিটিভ বলি, অর্থাৎ টু এর পর ভার্বের বেস ফর্ম হবে। এখানে একটা কনফিউশন হচ্ছে অনেকে মনে করে প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম এক, এটা আসলে এক নয়। বেস ফর্ম বলতে ভার্বের একদম মূল যে ভার্বটা সেটাই বোঝায়। উদাহরণস্বরূপ একটা বলা যেতে পারে তোমাদেরকে, আমি যদি বলি হি স্পিক্স ট্রুথ, এখানে হিটা থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এস যোগ হয়েছে, অর্থাৎ স্পিক্সটা কিন্তু বেস ফর্ম না, এটা প্রেজেন্ট ফর্ম। কিন্তু বেস ফর্মটা কি স্পিক, অর্থাৎ এর সাথে কোনো কিছু যোগ হবে না, কোনো কিছু হবে না, মূল ভার্বটা কি স্পিক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো এখন আমরা ইনফিনিটিভ টু এর ব্যবহার করব। উদাহরণস্বরূপ বলা যায় আর টু রাইস আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর আস। দেখো, টু রাইস আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর আস, সকাল ওঠা আমাদের জন্য ভালো। আচ্ছা, এখানে এই টুটা হচ্ছে ইনফিনিটিভ, এরপরে যে রাইসটা আছে এইখানে হয়তো বা রাইস না থেকে দেওয়া থাকতে পারে রাইজেস, আর ISES, রাইজেস। তো রাইজেস থাকলেও তোমাদেরকে কি বসাতে হবে, যেহেতু ইনফিনিটিভ আছে তার সাথে কি ভার্বের বেস ফর্ম, আর বেস ফর্মটা হচ্ছে রাইস, RIC, রাইস তো ওটা। তো এটা হচ্ছে 1 নম্বর। আর প্রিপোজিশনের 2 হচ্ছে যে কোনো প্রিপোজিশন এরপর ভার্ব প্লাস ING হবে। সেটা কেমন? উদাহরণ হচ্ছে ইউ আর নট অ্যালাউড উইদাউট, এখানে ধরো তোমাদেরকে পারমিট দিয়ে দিল, তাহলে কি হবে? ইউ আর নট অ্যালাউড উইদাউট পারমিট দেওয়া আছে, তো এখানে কি দেবে তোমরা? যেহেতু এখানে উইদাউট একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে কি হবে, ভার্বের সাথে ING যোগ হবে, তাহলে এখানে কি হবে? পারমিটিং, TING, পারমিটিং। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে টু তো একটা প্রিপোজিশন, এইটা একটা ব্যতিক্রম, অর্থাৎ টুটা হচ্ছে ইনফিনিটিভ, টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়। আর তাছাড়া যত প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনের পরে কি ভার্বের সাথে ING যোগ হবে। আর আরেকটা ব্যতিক্রম আছে, টু এর পরেও কিন্তু ভার্বের সাথে ING হয়, কিন্তু সেটা হবে তার সাথে আরও কিছু যোগ আছে কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো সেটা হচ্ছে প্রিপোজিশনের 3 নম্বর নিয়ম, সেটা আমরা এখন দেখব। প্রিপোজিশনের 3 হচ্ছে বাক্যে যদি would you mind অথবা with a view to, look forward to, subject to, addicted to ইত্যাদি থাকে তাহলে এদের পর ভার্ব প্লাস ING হবে। সেটা কেমন? আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক, এখানে দেওয়া। দেখো এখানে এই অ্যাডিক্ট টু এটা আছে, তাহলে কি আমরা জানি যে অ্যাডিক্টেড টু বা সাবজেক্ট টু, উড ইউ মাইন্ড, এই সমস্ত শব্দাংশ যদি থাকে তখন আমরা কি বলবো? ভার্বের সাথে ING যোগ হবে। যেহেতু এখানে স্মোক আছে তার সাথে কি হবে? ING যোগ হবে, তাহলে স্মোকিং। আশা করি সহজে বিষয়টা বুঝতে পেরেছো। এই যে প্রিপোজিশনের 3টা রুল আছে, এই 3টা রুলস তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো কিংবা এসএসসি পরীক্ষার্থীর সামনে দেবে, তারা তোমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারবে যে এই 3টা নিয়ম থেকে অনেক কোশ্চেন এসেছে। তো আশা করি তোমরা সহজে বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। 2 নম্বর রুলটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো এই কন্ডিশনাল সেন্টেন্স যারা বোঝো তাদের তো কোনো সমস্যা নেই, যারা না বোঝো তাদের কোনো চিন্তা করার একটা কারণ নেই।
তো আমি সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কন্ডিশনাল অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, কন্ডিশনাল 3 প্রকার। তো ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে গঠনটা হচ্ছে এরকম, ইফ যুক্ত কোনো সেন্টেন্স থাকবে, তারপরে যে কোনো প্রেজেন্ট টেন্স থাকবে, টেন্স প্লাস একটা সাবজেক্ট থাকবে। তো সাবজেক্টের পর আমরা কি বসাবো? সাবজেক্টের পর আমরা কি বসাবো? শ্যাল অথবা উইল, তারপর ভার্বের বেস ফর্ম, আর বেস ফর্মকে ভার্ব শূন্য দ্বারা আমরা চিহ্নিত করবো। ভার্ব 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম এবং ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো 0 যেহেতু অবশ্যই এটা বেস ফর্ম, তারপরে এক্সটেনশন, অন্যান্য এক্সটেনশন থাকবে। তো এটা তোমার একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। যদি আমি বলি ইফ ইউ কাম আই গো দেয়ার, এখানে এইভাবে প্রশ্নটা এসেছে, তখন তোমরা এখানে কি করবে? যেহেতু ইফ যুক্ত একটা সেন্টেন্স, আর এই সেন্টেন্সটি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ একটা প্রেজেন্ট টেন্স। তো এই প্রেজেন্ট টেন্সের পরে কি নিয়ম ছিল আমাদের? সাবজেক্ট, এই যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের উপর শ্যাল অথবা উইল বসে ভার্বের বেস ফর্ম বসাবো। এখানে কি হবে তাহলে? গোটা না দেখে আমরা কি বলবো? আই উইল গো, গো এর বেস ফর্ম হচ্ছে গোই। যদি তুমি আসো তাহলে আমি সেখানে যাবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা শুড প্লাস ভার্বের বেস ফর্ম। তো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তো একই উদাহরণ যদি তোমাদেরকে আমি দেই, তাহলে ইফ ইউ কেম আই উড গো দেয়ার। দেখো এখানে ইউ কেম অর্থাৎ ইফের পরবর্তী সেন্টেন্সটি যেটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর সাবজেক্ট, তারপরে এই যে সাবজেক্ট আর উড অথবা শুড, যেহেতু আয়ের সাথে উড যায়, উড দেওয়ার পর তারপর ভার্বের বেস ফর্ম গো। তো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখন আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্ব 3। এই 3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট টেন্স হলে এখানে আমরা উড হ্যাভ এবং কুড হ্যাভ বসে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দেব। তো উদাহরণস্বরূপ একই উদাহরণ যদি আমরা নেই, ইফ ইউ হ্যাড কাম। এখানে কাম কেন হলো? কারণ কামের পাস্ট পার্টিসিপল ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কিন্তু একই, শুধু পাস্ট ফর্মটা কেম। আই would have gone there. তো আশা করি তোমরা কন্ডিশনাল সেন্টেন্সটি সহজে বুঝতে পেরেছো। আমি যে 5টা রুল দেব, এই 5টা রুল হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে তুমি ভেবো না যে এই 5টা রুল শিখে তুমি রাইট ফর্ম ভার্বের পূর্ণাঙ্গ শিখে গিয়েছো, এটা কখনোই ভাববে না। কারণ রাইট ফর্ম ভার্বের প্রায় 35 থেকে 40 নিয়ম রয়েছে। তো তোমরা যারা শর্ট টাইমে খুব সহজেই রাইট ফর্ম ভার্বের কমপক্ষে 3 থেকে 4টা উত্তর দিতে পারো, বা এসএসসি কিংবা এসএসসিতে তোমাদের এত সময় নেই, কিংবা যারা অন্তিম সময় রয়েছে আগে কিছু পড়নি, তাদের নতুন করে তো তাদেরকে 35টা রুল পড়া সম্ভব না এবং বুঝতে পারবে না, পরে এতে বিপরীতে এলোমেলো হয়ে যাবে। তো তাদের জন্য এই শর্ট কোর্সটা। তো এখন আমরা রুল নাম্বার 3 নিয়ে আলোচনা করি। এখন আমরা আসি 3 নম্বর নিয়মে, অর্থাৎ রুল 3। 3 নম্বরের নিয়ম হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। কোনো বাক্যের মাঝখানে যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকে, তাহলে আমরা কিভাবে রাইট ফর্ম ভার্বটা করবো, সেটাই হচ্ছে প্রথম নিয়ম। অ্যাজ ইফের এবং অ্যাজ দোর নিয়ম হচ্ছে প্রথম বাক্য যদি যে কোনো প্রেজেন্ট টেন্স হয়, তারপর প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অর্থাৎ অ্যাজ ইফ এবং অ্যাজ দো কনজাংশন হিসেবে কাজ করে, এটা বাক্যের মাঝখানে সবসময় বসবে। তো অ্যাজ ইফ এবং অ্যাজ দো প্লাস পরের বাক্যটি কী হবে? পাস্ট ইনডেফিনিট। পরের বাক্যটি কী হবে? পাস্ট ইনডেফিনিট। ইংলিশ সংক্ষিপ্তভাবে লিখলাম। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাজ ইফের 1। আর অ্যাজ ইফের 2 নম্বর নিয়ম হচ্ছে যদি প্রথম বাক্য পাস্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন, অ্যাজ ইফ প্লাস অ্যাজ দো প্লাস পরের বাক্যটি কী হবে? পাস্ট পারফেক্ট।
এটা একটা সার্বজনীন রুল, অনেক সেন্টেন্সে আমরা এই নিয়মটা দেখতে পারি। সেটা হচ্ছে প্রথমটা পাস্ট ইনডেফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডেফিনিট। দেখো এরকম আরেকটা নিয়ম আমরা জানি, সেটা হচ্ছে বিফোর এবং আফটার। বিফোর এবং আফটার যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, আর বাকি যেটা থাকবে সেটা পাস্ট ইনডেফিনিট। সেই একই নিয়ম আমরা যদি একটা উদাহরণ দেই, হি স্পিক্স অ্যাজ ইফ হি নো, নোর এখানে নোর ব্রেকেট চিহ্ন দেওয়া হলো এভরিথিং। সে এমনভাবে কথা বললো যেন সে সব জানে। তো এটা দেখো, এটা তোমরা কিভাবে করবে। এখানে হি স্পিক্স, তাহলে এটা কি অবশ্যই প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাজ ইফ এর আগে যদি থাকে তাহলে অ্যাজ ইফ এর পরে বা অ্যাজ দেওয়ার পরে পরবর্তী সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি আছে, নো। তাহলে এটা নোটা কেটে দিয়ে কি হবে, নিউ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সে নিউ এভরিথিং। তো এটা হচ্ছে প্রথম নিয়ম। আর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেটার উদাহরণ যদি আমরা দেই তাহলে হি স্পোক অ্যাজ ইফ হি, এইখানেও আমরা নো দিলাম আর এইখানে এভরিথিং। তাহলে তোমরা একটু মনে মনে চিন্তা করো যে এইখানে কি হবে, এখানে কি হবে। যেহেতু এখানে অ্যাজ ইফ আছে আর অ্যাজ ইফের আগের সেন্টেন্সটি কি আছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের সেন্টেন্সটি কি হবে, অবশ্যই পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হতে গেলে এখানে কি করতে হবে, পাস্ট পারফেক্ট ঘটনা হচ্ছে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে কি হবে, আমরা এখানে নিউ না লিখে হ্যাড নোন, আমরা জানি নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন। তাহলে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। আশা করি তোমরা এই অ্যাজ ইফ এবং অ্যাজ এর বিষয়টা সহজেই বুঝতে পেরেছো। আমাদের 3টা আলোচনা শেষ, এখন আমরা 4 নম্বর রুল নিয়ে আলোচনা করি। 4 নম্বর হচ্ছে লেস্ট এর নিয়ম। তো কোনো বাক্যের মাঝখানে যদি লেস্ট থাকে তাহলে আমরা কি করব সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। লেস্টের নিয়ম হচ্ছে বাক্যের মাঝখানে যদি লেস্ট থাকে এবং লেস্টের প্রথম বাক্য প্লাস লেস্ট, তারপরে সাবজেক্টের পরে কি বসে, মাইট বসে, MIGST মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম, ভার্ব জিরো মানে বেস ফর্ম। তো একটা উদাহরণ আমরা দেখি, এটা হচ্ছে লেস্টের নিয়ম, সবসময় এটা মনে রাখতে হবে কি এখানে মাইট হবে। তো আমরা যদি বলি রান ফাস্ট, দ্রুত দৌড়াও, লেস্ট ইউ মিস দ্য ট্রেন। আচ্ছা, এখানে আমরা মিস দিয়েছি, দ্রুত দৌড়াও নাহলে ট্রেনটা মিস করবে। আচ্ছা, এখন আমি এখানে মিস দিয়েছি, দেখো এখানে কি আছে, লেস্ট আছে। এটা হলো লেস্টের আগের বাক্য, প্রথম বাক্য, এটা হচ্ছে পরের বাক্য। আমরা জানি লেস্ট থাকে পরের বাক্যটি কি হয়, সাবজেক্টের পরে, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে মাইট বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা কি লিখবো, ইউ মাইট কি মিসে থাকবে, কারণ মিসের বেস ফর্ম হচ্ছে মিস। তাহলে রান ফাস্ট লেস্ট ইউ মাইট মিস দ্য ট্রেন। তো লেস্টের নিয়মটা সহজে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আসি সর্বশেষ 5 নম্বর রুল। 5 নম্বর হচ্ছে উড দ্যাট অথবা আই উইশ এর পরে ভার্ব থাকলে ভার্ব এর পর ওয়ার বসে, অর্থাৎ সর্বদা ওয়ার বসে। আর উড দ্যাট আই উইশ হচ্ছে একই, অর্থাৎ যে কোনো একটা থাকলে আমরা এই নিয়মটা ফলো করব। আর উড দ্যাট এবং আই উইশ বলতে বোঝায় অসম্ভব একটা কল্পনা, যেটা বাস্তবে কখনো সম্ভব নয়, এরকম একটা কল্পনা বোঝাতে তখন আমরা কি আই উইশ বা উড দ্যাট ব্যবহার করি। যদি বলি আই উইশ আই বিভান, আমাদের এই যে বিভান অনেকগুলো ভার্ব রয়েছে, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, এগুলো যে কোনো একটা বসবে। আচ্ছা, ইউ, আমার ইচ্ছা আমি যদি তুমি হতাম বা আমি যদি তুমি হতাম, এরকম একটা অসম্ভব কল্পনা। আমি কখনো তুমি হতে পারবো না, তুমি কখনো আমি হতে পারবো না, মানুষ কখনো এভাবে চেঞ্জ হতে পারে না, তাহলে কি একটা অসম্ভব কল্পনা। তো এরকম হলে তখন এখানে বিভাব যেহেতু বলা আছে, বিভাব কি বসে, ওয়াজ, ওয়ার এবং এমিজান। আর আমরা নিয়মটা তো পড়েছি যে উইশের পরে যদি ভার্ব থাকে, সাবজেক্টের উপর ভার্ব আছে, তাহলে ভার্বটা কি হবে, ওয়ার হবে। একেবারে তোমাদের মনে রাখতে হবে। তাহলে আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। তো এরকম আরও যত উইশ এবং উডদের দেখবে, তারপর সাবজেক্টের পর, তারপরে সাবজেক্টের পর যদি ভার্ব থাকে তাহলে ওয়ার হবে। যদি সাবজেক্ট না থাকে তাহলে এখানে ভার্ব যদি থাকে তখন সেটা ভার্বের
ভার্ব টু হবে, ঠিক আছে, ভার্ব টু। আচ্ছা, ছোট্ট একটু উদাহরণ বলি, উড দ্যাট কাম হেয়ার। আচ্ছা, এখানে কামের এখানে ভার্ব দেওয়া আছে, তো এখানে কি লিখবা, যেহেতু উড দ্যাট আছে আর এখানে কোনো সাবজেক্ট নেই, তাহলে কি ভি টু বলবে, তাহলে কি হবে, কেম। সহজ, একেবারে সহজ। তো এই হলো রাইট ফর্ম অফ ভার্বসের মোস্ট ইম্পর্টেন্ট 5 রুলস। এই 5টা তোমরা আশা করি সহজে বুঝতে পেরেছো। কিছু কথা সেটা হচ্ছে যারা আমরা সাধারণভাবে কিছুটা বুঝি ইংরেজি, তারাও কিন্তু সহজে বুঝতে পারবে। সেটা হচ্ছে লং এগো, তারপরে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, এরকম কিছু পাস্ট সূচক অর্থাৎ অতীত কালবাচক কিছু শব্দ রয়েছে, সেগুলো যদি তোমরা বাক্যে দেখো অবশ্যই সেখানে আমরা ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে বলি। তো এগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট বিধায় আমি আলোচনা করি, তবে এগুলো একবার পড়ে নিলে ভালো হয়। এরকম ফিউচার যদি বলে যে টুমোরো, তাহলে আমরা কি বলবো, ফিউচার ইনডিফিনিট টেন্স করবো। আর কিছু রয়েছে যে কন্টিনিউয়াস হয়, নাও, তারপর তোমার অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, এরকম হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।